বন্ধুরা, যে ভিডিওটি দেখে হাজার হাজার মানুষ কেঁদেছিল, আপনি যদি এই ভিডিওটির শেষটা দেখেন তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি পুরো শক খেয়ে যাবেন। মাঝে মাঝে দুর্ঘটনাই নতুন কিছু সূচনা করে, জন্ম দেয় এক অপ্রত্যাশিত গল্পের। তেমনই এক গল্পের মুখোমুখি হয়েছিল এক ছেলে আর এক স্কুল পড়ুয়া মেয়ে। ভুল বোঝাবুঝির জেরে গ্রামের মানুষ একটি এতিম ছেলের সঙ্গে জোর করে সেই মেয়েটির বিয়ে দিয়ে দেয়। একটি মিথ্যা ভিডিও পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, আর সেটিকে সত্য ভেবে সবাই তাদের একঘরে করে দেয়। হঠাৎ করে তৈরি হওয়া সেই সম্পর্কই হয়ে ওঠে তাদের জীবনের সবচেয়ে বড় বাধা। আজ আমরা যে গল্পটি বলতে চলেছি, গল্পের প্রধান চরিত্র তপন। ছোটবেলায় বাবা মা হারিয়ে সে জীবন যুদ্ধে নেমে পড়ে। কখনো এখানে কখনো সেখানে কাজ করে নিজের পথ তৈরি করেছে সে। তপনের প্রেমিকা তৃষ্ণার সঙ্গে তার ১.৫ বছরের সম্পর্ক। তারা প্রায়ই নির্জন এক জায়গায় দেখা করে সময় কাটায়। তপন স্বভাবে চুপচাপ, আর তৃষ্ণা ঠিক তার উল্টো। বিয়েতে কোন রঙের শাড়ি পরবে বা তপন তাকে কেমন গাড়িতে করে বাড়ি নিয়ে যাবে, এসব নিয়ে সে অবিরাম কথা বলতে থাকে। তপনের গ্রামে তেমন সম্পদ নেই, আছে শুধু এক টুকরো জমি, সেটাও অনেক দূরে, যেখানে চাষাবাদ ছাড়া আর কিছুই সম্ভব নয়। তবুও তৃষ্ণা মন থেকে ভালোবাসে তপনকে, যা আজকের যুগে প্রায় বিলুপ্ত। একদিন কথার মাঝেই তপনের ফোনে বন্ধুর কল আসে। জরুরি ডাকে তাকে চলে যেতে হয়, যদিও তৃষ্ণা চেয়েছিল আরও কিছুটা সময় একসঙ্গে কাটাতে। এবার পরিচয় হোক আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে, জোনাকি। স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সে। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে, এখন মায়ের সঙ্গে একটি ছোট কুঁড়ে ঘরে তার বসবাস। জোনাকির মা গ্রামের জমিদারের বাড়িতে কাজ করেন। জমিদারের আচরণে বোঝা যায় তিনি প্রায়ই জোনাকির মায়ের প্রতি খারাপ নজর দেন, ইঙ্গিতপূর্ণ আচরণ করেন। কিন্তু জোনাকির মা সব বুঝেও নিজেকে আড়ালে রাখার চেষ্টা করেন। জমিদারের একমাত্র ছেলে সুভাষ, যে তপনের বন্ধু। সুভাষের বাবার কথায় বাজার থেকে সিলিন্ডার আনতে অস্বীকার করে সে। অন্যদিকে স্কুলে জোনাকি একটি অনুষ্ঠানের প্রস্তুতির জন্য বান্ধবীর সঙ্গে নাচের প্র্যাকটিস করাচ্ছিল। জোনাকির সেই বান্ধবীর সঙ্গে সুভাষের ২ মাসের সম্পর্ক। হঠাৎ সুভাষ ফোন করে জানায় সে এসেছে, দেখা করতে হবে। বান্ধবী জোনাকিকে সঙ্গে নিয়ে যায়, কিন্তু জানত না সুভাষ তার বন্ধু তপনকেও সঙ্গে এনেছে। যদি জানত তাহলে হয়তো জোনাকিকে সঙ্গে আনত না, কারণ পাহারার জন্য একজনই যথেষ্ট ছিল। এরপর ৪ জন মিলে গ্রামের পাশের এক জঙ্গলের দিকে এগিয়ে যায়, যেখান থেকে শুরু হতে চলেছে এক অপ্রত্যাশিত ঘটনা। অবশ্যই বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলছি, তবে যাই হোক, তারা ৪ জন একসাথে গ্রামের পাশের একটা জঙ্গলের ভেতরে যেতে শুরু করে। আসল ঘটনাটা ছিল ভিন্ন। সুভাষ আর জোনাকির বান্ধবী পরিবারের কড়াকড়ির কারণে একসঙ্গে সময় কাটাতে পারত না, তাই স্কুলের সময়টাকেই সুযোগ মনে করে তারা গ্রামের পাশের নির্জন জঙ্গলটাকে বেছে নেয় ব্যক্তিগতভাবে সময় কাটানোর জন্য। সেই সুযোগ করে দিতেই সুভাষ তপনকে আর জোনাকির বান্ধবী জোনাকিকে চারপাশে খেয়াল রাখতে বলে। এরপর দুজন আরও ভেতরের দিকে চলে যায়, আর তপন ও জোনাকি একপাশে বসে পাহারা দিতে থাকে। তপনের পান খাওয়ার অভ্যেস ছিল। পান চিবোতে চিবোতে সে জোনাকির সঙ্গে কথা বলতে চাইলেও জোনাকি শুধু হ্যাঁ বা না বলেই উত্তর দিচ্ছিল। ঠিক তখনই পাশের রাস্তা দিয়ে ৩ জন বখাতে ছেলে হাঁটতে হাঁটতে সেখানে আসে। তাদের একজন রাস্তার ধারে দাঁড়াতেই জঙ্গলের ভেতর একটি ছেলে আর একটি মেয়েকে বসে থাকতে দেখে। এলাকায় এমন দৃশ্য দেখলে কিভাবে গুজব ছড়ায় তা সবারই জানা। স্কুলের সময়ে এক মেয়েকে জঙ্গলে দেখে তারা বিষয়টাকে বাড়িয়ে তোলে। ৩ জন মিলে তপন আর জোনাকিকে হেনস্থা করতে শুরু করে। ২ জন মিলে তপনকে মারতে থাকে, আর একজন মোবাইলে ভিডিও করতে থাকে। দূর থেকে সুভাষ আর জোনাকির বান্ধবী পুরো ঘটনাটা দেখতে পেলেও সামনে এগিয়ে আসে না, বরং পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। যে কারণে তারা সেখানে গিয়েছিল তার ফল ভোগ করতে হয় তপন আর জোনাকিকে। চিৎকার শুনে আশেপাশের আরও গ্রামবাসী জড়ো হয়। প্রকৃত ঘটনা না জেনেই সবাই ধরে নেয় তপন আর জোনাকি নাকি অবৈধ সম্পর্ক করতে জঙ্গলে গিয়েছিল। উত্তেজনা বাড়তেই গ্রামের এক গণ্যমান্য ব্যক্তি সবাইকে শান্ত করে জানায় বিষয়টি নিয়ে পরদিন পঞ্চায়েত বসবে। তপন আর জোনাকিকে পরিবার সহ উপস্থিত থাকতে বলা হয়। ওখান থেকে ফিরে তপন বহুবার সুভাষকে ফোন করলেও সে কল রিসিভ করে না। এদিকে সন্ধ্যায় পুরো গ্রামে মাইকিং করে জানানো হয় পরদিন এক ছেলে আর একটি মেয়ের বিচার হবে। আসামের এই গ্রামীণ এলাকায় এখনও জমিদার পঞ্চায়েতের সিদ্ধান্ত কঠোরভাবে মানা হয়, ফলে তপন আর জোনাকিকে নিয়ে নানা কটূক্তি ছড়িয়ে পড়ে।
যে ছেলেটি ভিডিও করেছিল সে সেটি নিজের আইডিতে পোস্ট করে দেয়। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে আর মানুষ বিশ্বাস করে নেয় তপন আর জোনাকি সত্যিই দোষী। এই খবর শুনে তৃষ্ণা ভেঙে পড়ে। রাতে তপন তার সঙ্গে দেখা করে সত্য বোঝাতে চাইলেও তৃষ্ণা আঘাতে ভরসা হারিয়ে ফেলে। অন্যদিকে জোনাকির মা শুরু থেকেই মেয়েকে বিশ্বাস করে। সে জানে তার মেয়ে এমন কাজ করতে পারে না, তবু গ্রামের রায় এড়ানোর উপায় নেই। রাতে তপন সুভাষের সঙ্গে দেখা করলে সুভাষ সম্পূর্ণ অস্বীকার করে বসে, কারণ সত্য প্রকাশ পেলে তার নিজের দোষ সামনে চলে আসবে আর বাবার মানসম্মান ধুলোয় মিশে যাবে। তাই সে তপনকে চুপ থাকার হুমকি দেয়। পরদিন পঞ্চায়েত বসে। গ্রামের প্রায় সবাই সেখানে উপস্থিত। একজন সরাসরি সাক্ষ্য দেয় যে তারা নাকি তপন আর জোনাকিকে আপত্তিকর অবস্থায় ধরেছে। ঘটনা বাড়িয়ে বলা হয়, আর তপন যখন নিজেকে নির্দোষ দাবি করে তখন উল্টো সবাই তার ওপর চড়াও হয়। জোনাকিও নিজেকে প্রমাণ করতে পারে না। জমিদার তপনের বাড়িঘর সম্পর্কে জানতে চাইলে তপন জানায় ছোটবেলায় বাবা মা মারা গেছেন, গ্রামে শুধু এক টুকরো জমি আছে, সেটাও অনেক দূরে। তখন জমিদার ঘোষণা করে তপনের সেই দূরের জমির বদলে গ্রামে ছোট একটি জমি দেওয়া হবে। শর্ত একটাই, এই মুহূর্তেই সবার সামনে জোনাকিকে বিয়ে করতে হবে। সবার সামনে দাঁড়িয়ে তপন আর জোনাকির আর কিছুই করার থাকে না। তাদের নীরব সম্মতিতেই শুরু হয় এক নিবিষ্ট সম্পর্কের নতুন অধ্যায়। এখান পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়ে জানান আপনি আসল মুভি লাভার। গ্রামের পঞ্চায়েত প্রথা এমনই কঠোর, সিদ্ধান্ত একবার হয়ে গেলে আর পিছু হটার উপায় থাকে না। তাই তপন আর জোনাকিকে জোর করে গ্রামের মন্দিরে নিয়ে গিয়ে সংক্ষিপ্ত আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। এই খবর শুনে তৃষ্ণা ছুটে আসে, কিন্তু নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটিকে অন্য কারো সঙ্গে বিয়ে করতে দেখে সে ভেঙে পড়ে। পুরনো স্মৃতিগুলো তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। তবুও কিছুই করার ছিল না। সমাজের চাপে সবাইকে সিদ্ধান্ত মেনে নিতে হয়। দুদিন পর তপন জোনাকিদের বাড়িতে তাকে নিয়ে যেতে আসে, কিন্তু জোনাকি স্পষ্ট জানিয়ে দেয় এই বিয়ে সে মন থেকে মানতে পারছে না, কারণ এটি মিথ্যে অপবাদের ফল। তপন বোঝায় জমিদার তাকে গ্রামের ভেতর একটি ছোট জমি দিয়েছেন, তারা একসঙ্গে না থাকলে আবার সমস্যা তৈরি হতে পারে। তবুও জোনাকি দ্বিধায় থাকে। তারা তো একে অপরকে ভালো করে চিনেই না। প্রথম দেখা হয়েছিল অপমানের মুহূর্তে, আর দুদিন পরেই বিয়ে। সবকিছু যেন অবিশ্বাস্য। শেষ পর্যন্ত জোনাকির মা তাকে বুঝিয়ে বলেন বাস্তবতা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ঠিক হয়, পরদিন সে তপনের সঙ্গে যাবে। পরদিন সকালে তপন নতুন জমির পাশে জন্মানো বাঁশ কেটে একটি ছোট কুঁড়েঘর তৈরির প্রস্তুতি নেয়। জোনাকি প্রথমে এক কোণে চুপচাপ বসে থাকলেও পরে তপনের অসুবিধে দেখে এগিয়ে আসে। গ্রামের কয়েকজন মানুষও কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করে। ধীরে ধীরে একটি ছোট আশ্রয় গড়ে ওঠে, তাদের নতুন জীবনের প্রথম ঠিকানা। রাতে জোনাকি হারিকেন জ্বালাতে গিয়ে বিপদে পড়লে তপন এসে ঠিক করে দেয়। সে জোনাকিকে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বলে, কারণ সে অনেক কাজ করেছে। কিন্তু জোনাকি উল্টো তাকে বিশ্রাম নিতে বলে। তপন জানায় এখনও অনেক কাজ বাকি। পরদিন সকালে জোনাকি বাড়ি থেকে খাবার এনে দেয়, এমনকি মায়ের জমানো কিছু টাকা তপনের হাতে তুলে দিতে চায়, যা তার বিয়ের জন্য জমা ছিল। তপন টাকাটা নিতে চায় না। এদিকে তপনের একমাত্র মামা, যিনি কখনো খোঁজ নেননি, তিনিও খবর পেয়ে এসে কিছু টাকা দিয়ে যান। কিন্তু গ্রামের বদনাম তপনের পিছু ছাড়ে না। কাজ খুঁজতে গেলে সবাই তাকে অপমান করে ফিরিয়ে দেয়। কোথাও ঠাঁই না পেয়ে সে হতাশ হয়ে ফিরে আসে। পরে গ্রাম থেকে একটু দূরে গিয়ে এক জায়গায় কাজ ঠিক হলেও একজন তাকে চিনে ফেলে অপমানজনক কথা বলে। রাগে তপন প্রতিবাদ করে বসে, ফলে সেই কাজও হাতছাড়া হয়। তবে এক সহৃদয় যুবক তার প্রয়োজন বুঝে তাকে একটি কাজ দেয় এবং বলে মন দিয়ে কাজ করলে ভবিষ্যতে বেতন বাড়বে। রাতে জোনাকির মা খাবার নিয়ে আসে। খাওয়ার সময় তিনি বলেন যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে, তোরে একসাথে থাক, এটাই আমার শান্তি। তপন আশ্বস্ত করে সে জোনাকিকে ভালো রাখবে, কাজও পেয়েছে। এভাবে 1 মাস কেটে যায়। তপন নিজের কাজে নিজের জায়গা তৈরি করে ফেলে। প্রথম বেতন হাতে নিয়ে বাজার করে বাড়ি ফেরে। জোনাকিও ধীরে ধীরে নতুন জীবনে মানিয়ে নেয়। অভিযোগগুলো ম্লান হয়ে যায়। সে দায়িত্বশীল স্ত্রীর মতো ঘর সামলাতে শুরু করে। একদিন সকালে তপন তাড়াহুড়োই খাবার না নিয়েই কাজে চলে যায়। তাই জোনাকি নিজেই খাবার পৌঁছে দিতে যায়। রোদের মধ্যে ঘাম ঝরিয়ে তপনকে কাজ করতে দেখে তার বুকটা হালকা কেঁপে ওঠে। সে বুঝতে পারে তপন শুধু নিজের জন্য নয়, তাদের দুজনের ভবিষ্যতের জন্যই এত পরিশ্রম করছে। আর সেই উপলব্ধিতেই তাদের সম্পর্কের দূরত্ব একটু একটু করে কমতে শুরু করে। জোনাকি সেদিন তপনের জন্য খাবার নিয়ে গিয়েছিল।
ছোট ছোট কথাবার্তায় স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা একে অপরের প্রতি যত্নশীল হয়ে উঠছে। তপন শান্ত মনে দুপুরের খাবার খেয়ে নেয়। কয়েকদিন পর এক রাতে জোনাকি ওপরে আর তপন নিচে পাটি বিছিয়ে ঘুমাচ্ছিল। এতদিনে জোনাকি তপনকে কিছুটা গ্রহণ করতে শুরু করেছে। নিচে তপনকে মশা কামড়াতে দেখে সে ওপরে এসে শুতে বলে। তপন প্রথমে অস্বস্তি বোধ করে রাজি হচ্ছিল না, কিন্তু জোনাকি জানায় তার কোনো সমস্যা নেই। সেদিনই প্রথম তারা একই বিছানায় রাত কাটায়, তবুও দুজনের মাঝখানে এখনও এক ধরনের লজ্জা আর সংকোচ রয়ে যায়। পরদিন ছুটির দিনে দুজনে ঘরের পাশে বসে গল্প করছিল। জোনাকি জানায় সে আবার পড়াশোনা শুরু করতে চায়। তপন তাকে নিয়ে স্কুলের প্রিন্সিপালের কাছে যায়, কিন্তু প্রিন্সিপাল সাফ জানিয়ে দেন জোনাকিকে আর স্কুলে নেওয়া যাবে না। এতে নাকি স্কুলের সুনাম নষ্ট হবে এবং অন্য ছাত্রদের উপর খারাপ প্রভাব পড়বে। স্কুল থেকে বের হওয়ার সময় কিছু ছেলে জোনাকি নিয়ে কটূক্তি করে। অপমান আর কষ্টে জোনাকি জেদ ধরে বলে তার আর স্কুলে যাওয়ার দরকার নেই। সে নিজেকেই দোষ দিতে শুরু করে, নিজেকে অপায়া ভাবতে থাকে। সেদিন রাতে তপন নিজের জীবনের গল্প খুলে বলে। ছোটবেলায় তার বাবা নেশার টাকার জন্য প্রতিদিন মাকে মারধর করত। সামান্য কারণেও মা ছেলের উপর চড়াও হতো। অতিরিক্ত মদ্যপানের কারণে একদিন বাবার মৃত্যু হয়। কিছুদিন পর অজানা রোগে তার মাও মারা যায়। ছোটবেলা থেকেই সে একা, কাছের বলতে শুধু এক মামা, সেখানেও তার ঠাঁই হয়নি। তপন বলে এই পৃথিবীতে তার আপন বলে কেউ নেই। তখন জোনাকি প্রথমবারের মতো গভীর মমতায় বলে আমি তো আছি। সেই মুহূর্তেই সে মন থেকে তপনকে নিজের স্বামী হিসেবে মেনে নেয়। তাদের দূরত্ব কমতে শুরু করে, আর ছোট সংসারে নতুন এক ভালোবাসার জন্ম হয়। সময় গড়াতে থাকে। একদিন জোনাকি অসুস্থ হয়ে পড়লে তপন তাকে ডাক্তার দেখায়। জানা যায় জোনাকি অন্তঃসত্ত্বা। নতুন অতিথির খবর দুজনের জীবনেই নতুন আনন্দ নিয়ে আসে। তপন কাজেও উন্নতি করে, বিভিন্ন নির্মাণ কাজে দক্ষ হয়ে ওঠে। আর্থিক অবস্থাও কিছুটা ভালো হয়। তারা ঘর মেরামত করে আর জমিয়ে রাখা টাকা দিয়ে একটি ছোট পিকআপ ভ্যান কিনে ফেলে। গাড়িটি নতুন না হলেও ভালো অবস্থায় ছিল, তবে নম্বর প্লেটের শেষ 4 সংখ্যা 1313 দেখে জোনাকির একটু অস্বস্তি হয়। সে 13 সংখ্যাকে অপায়া মনে করে। কেন এই সংখ্যাকে এমন মনে করা হয় সেই প্রশ্নের উত্তর তাদের কাছে স্পষ্ট নয়, তবুও মনের কোণে হালকা কুসংস্কার রয়ে যায়। বিয়ের প্রায় 8 মাস পর একদিন তাদের বাড়ির সামনে দিয়ে এক সবজি বিক্রেতা যায়। তপন সবজি নিতে না বললেও ছেলেটির উদ্দেশ্য ভালো ছিল না। সে জোনাকিকে নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলতে শুরু করে। রাগে তপন জুতো ছুঁড়ে মারে। ঠিক তখনই জোনাকি আবার অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জানান এই সময়ে তার শরীরের বিশেষ যত্ন দরকার। পুষ্টিকর খাবারের অভাবে সে দুর্বল হয়ে পড়েছে। এরপর থেকে তপন আরও সচেতন হয়ে ওঠে, কারণ এখন শুধু তাদের দুজনের নয়, নতুন একটি জীবনের দায়িত্ব তার কাঁধে। সেদিন জোনাকির মা জোনাকিদের নতুন গাড়ি নেওয়ার খবর পেয়ে তপন আর জোনাকির সঙ্গে দেখা করতে আসে। তপন আর জোনাকি শুরুতে ভাবছিল কিভাবে তারা খুশির খবরটি জানাবে। জোনাকির মা এখনও জানে না তার কন্যা নানি হতে চলেছে। তপন ধীরে ধীরে বিষয়টি জানায়, আর খুশিতে জোনাকির মা নিজেও উল্লসিত হয়। যদিও সংসারটি দুর্ঘটনার মাধ্যমে শুরু হয়েছে, তবুও সে দেখে তার মেয়ে এখন ভালো আছে। হয়তো তপনের চেয়ে ভালো কেউ জোনাকির জন্য সাজাতে পারত না। এমন ডিটেইলড এক্সপ্লেনেশন যদি পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আরও বড় টুইস্ট নিয়ে আসছি। এরপর দিনগুলো ধীরে ধীরে কাটতে থাকে। তপন আর জোনাকি একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। ভাঙাচোরা ঘরটি তারা এখন ইট দিয়ে মজবুত করে দিয়েছে। একদিন তপন জোনাকিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এতদিনে সে গাড়ি চালাতে অভ্যস্ত হয়ে গেছে, তাই শহরের উন্নত চিকিৎসকের কাছে সরাসরি যায়। ডাক্তার জানায় জোনাকির সন্তান সুস্থ আছে এবং 3 দিনের মধ্যে ডেলিভারি শুরু হবে। তপন সাবধানে গাড়ি চালিয়ে আবার বাসায় ফিরেছে। নতুন সন্তানের আগমনে তপন আনন্দে ভরে ওঠে। সে একটি মেলায় যেত বলে জোনাকিকে মিথ্যা বলে, সেখানে তার কিছু বন্ধু জন্মের খুশি ভাগাভাগি করতে যাচ্ছে। তপন, যিনি অতীতে বিড়ি, সিগারেট ও মদ্যপানকে অভ্যাস হিসেবে নিয়েছিলেন, এখন নতুন দায়িত্বের কারণে আরও সতর্ক হয়ে উঠেছে। যদিও তপন কাজের জন্য বাইরে থাকে, জোনাকি এবং তার মা বাড়িতে অপেক্ষা করে। তপনের ফোনও বন্ধ থাকে। জোনাকি দুশ্চিন্তায় পড়ে। তার মা তাকে আশ্বস্ত করে, মনে রাখো তপন ফিরে আসবে। সকালে খবর আসে গ্রামের একদম শেষ মাথায় একটি দুর্ঘটনা ঘটেছে। তপনের গাড়ি পানিতে পড়ে ভাঙাচোরা অবস্থায় উদ্ধার করা হচ্ছে। ভেতরে তপনের মৃতদেহ। জোনাকি নিজেকে সামলে রাখতে পারছে না। অতিরিক্ত চাপের কারণে তার শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে। ডাক্তার আগে থেকে জানিয়েছিলেন 3 দিনের মধ্যে জোনাকিকে ডেলিভারির জন্য প্রস্তুত হতে হবে। তার চিৎকার, কান্না আর আবেগের চাপে সেই রাতেই প্রসব শুরু হয়। গ্রামের মহিলারা এবং জোনাকির মা অস্থায়ী ছাউনিতে জোনাকিকে সাহায্য করেন। জোনাকি এক ছেলে সন্তানের জন্ম দেয়। তপন আর বেঁচে নেই,
কিন্তু জোনাকি নিজের সন্তানকে আঁকড়ে ধরে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়। গল্পের শুরু এবং শেষ দুটোই দুর্ঘটনা দ্বারা সূচিত। এটি শুধু একটি গল্প নয়, বরং একটি আবেগের নাম। দুর্ঘটনা দিয়ে জীবন শুরু হয়েছে, দুর্ঘটনাই এক নতুন অধ্যায়ের সমাপ্তি এনেছে। পরের ভিডিওতে কোন সিনেমার এক্সপ্লেনেশন চান নাম লিখে জানান। সবচেয়ে বেশি কমেন্ট যেটা হবে সেটা নিয়েই আসছি। গল্পটি এ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করে সামনের গল্পের জন্য প্রস্তুত থাকুন।